হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাফি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজকের লেকচার ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টার 9.1 নিয়ে আলোচনা করব। 9.1 শুরু করার আগে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলি নিয়ে আলোচনা করি। চলো। আর আমি ত্রিকোণমিতির প্লেলিস্টটা আলাদা বানাবো। তোমরা যদি প্লেলিস্ট আকারে দেখো তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবা। আচ্ছা, চলো শুরু করি। দেখো, এখানে ফার্স্টে আমার একটা ত্রিভুজ আঁকা আছে। অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজে একটি কোণ সমকোণ, যে একটি কোণ সমকোণ আর অপর দুটি কোণ কি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাই কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজে তিনটা কি থাকে? শীর্ষকোণ, শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দুগুলোকে হচ্ছে ক্যাপিটাল হাতের অক্ষর দিয়ে লেখা হয়। এগুলো হচ্ছে কোণ। কোণ এ, কোণ বি, কোণ সি। কোণ বি এখানে কি 90 ডিগ্রি, কোণ এ আর কোণ সি কি 90 ডিগ্রি থেকে ছোট, এই জন্য এগুলো কি সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি, এখানে পিথাগোরাসের সূত্র শুধুমাত্র কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণগুলোকে হচ্ছে গ্রিক অক্ষর আলফা, বিটা, গামা, ফাই, এই অক্ষরগুলো কি অক্ষরগুলো দ্বারা প্রকাশ করা হয়। আরো আছে থিতা আর হচ্ছে ওমেগা, এই অক্ষরগুলো দ্বারা প্রকাশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে থিতা, আলফা, বিটা, গামা এগুলি দ্বারাই কি বেশিরভাগ প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে কোণ সি কে যদি আমি থিতা কোণ ধরি, থিতা কোণ ধরলে থিতা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর অপর বাহুটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। অলওয়েজ মনে রাখবা, সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয়? অতিভুজ। আর যে কোণটা আমি ধরতেছি ওই কোণের বিপরীত বাহু সবসময় কি হবে? লম্ব। এখানে কোণ সি কে আমরা নিতেছি, কোণ সি কে থিতা ধরছি, কোণ সি এর বিপরীত বাহু হচ্ছে কি এবি। এবি কি এখানে লম্ব, এবি হচ্ছে এখানে লম্ব, বিসি হচ্ছে এখানে ভূমি, আর এসি হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, এখন থিতা যদি চেঞ্জ হয়, এই লম্বটাও চেঞ্জ হবে, লম্ব ভূমি চেঞ্জ হবে, কিন্তু অতিভুজ সেমই থাকবে, কারণ সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। তাহলে কখন চেঞ্জ হবে? চলো একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ধরো এই কোণটা হচ্ছে কি সমকোণ, আর নাম দিয়ে নিই এ বি সি। ঠিক আছে। আর বাহুগুলোকে সাধারণত ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমি সমকোণে বিপরীত বাহু অতিভুজ এসি কে আমি যদি পি দেই, আর এখানে বিসি কে যদি কিউ দেই, আর এবি কে যদি আর দেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি যখন কোনটা আমি হিসাব করবো জানি না। আমি যদি কোণ যদি এখানে এ কে ধরি, কোণ এ কে ধরলে তাহলে কি লম্ব হচ্ছে এখানে বিসি, আর কোণ সি কে ধরলে লম্ব হচ্ছে এখানে কি এবি। ঠিক আছে। ধরো আমি যদি এখানে ধরি, প্রথমে যদি কোণ সি ধরি, কোণ সি কে আমি থিতা ধরলাম, আর এখানে কোণ এ কে ধরলাম আমি হচ্ছে আলফা। তাহলে আলফার সাপেক্ষে যখন আমি কাজ করব, তাহলে কি হবে? তখন কোণ আলফা হলে, কোণ যদি আলফা হয়, লম্ব কত এখানে? বিসি। লম্ব হবে এখানে বিসি, আর হচ্ছে ভূমি হবে কত? এবি। ভূমি হচ্ছে এবি, আর অতিভুজ তো এসি থাকবে। এসি এটা কোন কোণের ক্ষেত্রে? কোণ আলফার ক্ষেত্রে। যেন আমি কোণ আলফা নিয়ে কাজ করব। কোণ থিতার ক্ষেত্রে হবে, কোণ থিতা এর ক্ষেত্রে, কোণ থিতার ক্ষেত্রে কি হবে? লম্ব হবে কি এবি। তখন লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে তখন বিসি, আর অতিভুজ যেটা আছে সেটাই থাকবে। ঠিক সেম ভাবে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকি, ধরো এ দিলাম পি কিউ আর, তাহলে ধরো এটা সমকোণ, এটা অতিভুজ কি পি আর। এখন আমি যদি কোণ পি নিয়ে কাজ করি, কোণ পি আর কোণ এখানে কি কোণটা হচ্ছে আর, তাহলে এখানে কোণ পি এর ক্ষেত্রে লম্ব কত? কিউ আর। আর কোণ আর এর ক্ষেত্রে লম্ব হচ্ছে পি কিউ। তাহলে একটা লম্ব হলে অপরটা হলে কি ভূমি। আশা করি সবাই বুঝতে পারছো। এবার চল আমরা পিথাগোরাস সূত্র নিয়ে আলোচনা করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, পিথাগোরাস সব উপপাদ্য সবসময় প্রযোজ্য কার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় পিথাগোরাসের উপপাদ্যটা কি প্রযোজ্য।
তাহলে ফার্স্ট আমরা কি করবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণ এ বি সি কি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি এখানে কোণ সি কে যদি আমি থিতা দিই, তাহলে লম্ব কত এখানে, এটা আমি একটু আগে দেখে আসলাম, লম্ব হবে এবি, আর বিসি কি ভূমি, আর সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। আচ্ছা, তাহলে পিথাগোরাস সূত্র মতে, এগুলো একদম বেসিক সূত্র, এগুলো তোমরা নিশ্চয়ই ক্লাস 8 থাকতে পড়ছো, তাও একবার রিক্যাপ করার জন্য বলতেছি। পিথাগোরাসের সূত্র মতে আমরা কি জানি, লম্বের বর্গ ভূমির বর্গ সমান কার অতিভুজের বর্গের সমান, মানে লম্ব ভূমির বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সমান। লম্বের বর্গ প্লাস ভূমির বর্গের সমষ্টিকার অতিভুজের বর্গের সমান। তাহলে এই ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি, লম্ব কত এখানে, যদি কোণ থিতা হয়, লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি কত বিসি, বিসি স্কয়ার ইকুয়াল অতিভুজ কত এসি স্কয়ার। নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করি। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। সেগুলো কি কি, সাইন থিতা দিয়ে বোঝাই আমি, সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, সেক থিতা, কোসেক থিতা, এটা কি কট থিতা। এই 6টা কি ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে আমি এই সমকোণী ত্রিভুজ দিয়ে কি করতে পারি, আমি ব্যাখ্যা করতে পারি। ধরো আমি যদি সময়, এটা পরে দেখাবো, তাহলে আমরা যদি আরো কিছু সূত্র আছে, সেগুলো হচ্ছে আমরা সাইন থিতার বদলে কি লিখতে পারি, 1 বাই কসেক থিতা, মানে একটা অপরটার কি বিপরীত, সাইনের সাইন কসেকের বিপরীত। আর কস থিতাকে আমরা লিখতে পারি 1 বাই সেক থিতা। আর হচ্ছে টেন থিতাকে লিখতে পারি আমরা 1 বাই কট থিতা। ঠিক সেম ভাবে আমরা যদি কট থিতা লিখি 1 বাই টেন থিতা, সেক থিতা লিখলে 1 বাই কস থিতা, কসেক থিতা লিখলে আমরা 1 বাই সাইন থিতা। তাহলে এই তিনটা লিখে সেম ভাবে বিপরীতগুলো লেখো, কি কসেক থিতা থাকলে 1 বাই সাইন থিতা, সেক থিতা হলে 1 বাই কস থিতা, কট থিতা হলে 1 বাই টেন থিতা। আর আরেকটা সূত্র আছে, দুটো ইম্পর্টেন্ট সূত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি ইউজ হয়, সেটা হচ্ছে আমরা ট্যান থিতার সময় আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিতা বাই কস থিতা। আর কট থিতা কি, আমরা কি ট্যান আর কস, কট কি জানি বিপরীত, তাহলে কটের ক্ষেত্রে কি হবে, কস থিতা বাই সাইন থিতা। আশা করি তোমরা একটু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে চলো আমরা পিথাগোরাসের মানে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা হচ্ছে কি এইগুলাকে আলোচনা করব, মানে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই সাইন কস ট্যান কট এগুলো সূত্রগুলো কি বুঝবো। আচ্ছা, চলো আমরা দেখি, যদি আবার সেই সমকোণী একটা ত্রিভুজ আঁকবো, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো মানে কোণ সি কোণের ক্ষেত্রে ধরলে আমরা কি এবি লম্ব, ভূমি বিসি, অতিভুজ কি এসি। তাহলে আমরা এবার এই লম্ব ভূমি অতিভুজ দিয়ে হচ্ছে আমরা সাইন কস ট্যান কট সেক কসেক গুলাকে আমরা কি করব, ব্যাখ্যা করব। তাহলে আমরা জানি, ধর এখানে লিখি, এখানে লম্ব হচ্ছে কত এবি, ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ এসি। আচ্ছা, তাহলে এবার যদি আমি লিখি সাইন থিতা সমান কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে কি এবি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক সেম ভাবে কসের থিতা কি হবে, অতিভুজ বাই লম্ব। কস থিতা লিখতে পারি আমি ভূমি বাই
অতিভুজ, তাহলে এখানে ভূমি কত? বিসি, অতিভুজ হচ্ছে এসি। আর ট্যান থিতা আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এখানে? এবি, আর ভূমি হচ্ছে বিসি। তাহলে বিপরীতগুলো ঠিক সেম ভাবে আমরা যদি কসেক থিতা লিখি কি হবে? অতিভুজ বাই লম্ব। সেক থিতা কি হবে? অতিভুজ বাই ভূমি। কট থিতা কি হবে? ভূমি বাই লম্ব। এটা লিখলাম না? আশা করি তোমরা সবাই বুঝছো। আচ্ছা, এবার যদি আমি এই যে আমরা একটু আগে লিখছিলাম ট্যান থিতা সমান সাইন থিতা বাই কস থিতা, এটা কিভাবে আসছিল দেখো, এখানে আমরা এই প্রমাণ করতে পারি। ধরো আমি সাইন থিতা কি লিখছিলাম, এখানে সাইন থিতার বদলে আমরা লিখতে পারি এবি বাই এসি, উপরে এবি বাই এসি। আর কস থিতার বদলে কি লিখতে পারি আমরা? বিসি বাই এসি, বিসি বাই এসি। তাহলে আমরা যদি এবি বাই এসি যদি গুণ লিখি, এই ভাগটা গুণ, নিচেটা কি ভগ্নাংশ কি হবে? উল্টে যাবে। তাহলে উপরে হবে এসি, নিচে আসবে কি? বিসি। এসি এসি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এবি বাই বিসি। এবি বাই বিসি আমরা কি দেখছি? ট্যান থিতা। তাহলে আমরা কি এটা প্রমাণ করতে পারলাম? এবি বাই বিসি মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিতা আর সাইন থিতা বাই কস থিতা কি সেম। ঠিক সেম ভাবে আমরা কি কট থিতা কি লিখতে পারি? কস থিতা বাই সাইন থিতা। আশা করি তোমরা বুঝছো। তাহলে আমরা একটু এক্সাম্পল দিই কতগুলা। এক্সাম্পল দিলে একটা যদি আমি সমকোণী ত্রিভুজের একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝবা। ঠিক সেম ভাবে ধরো আমরা একটা কি আঁকবো এখন? আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা সমকোণ। এবার ধরো আমরা এই কোণটা নিব, এটাকে এ বি সি। তাহলে এই যদি এই কোণ নিয়ে হিসাব করি, তাহলে আমার ত্রিভুজটা একটু সুন্দর হাতে আঁকছি। যদি আমরা এই কোণ নিয়ে হিসাব করি, এখানে লম্ব হচ্ছে কি বিসি, ভূমি হচ্ছে কি এবি, আর অতিভুজ কি অলওয়েজ সমকোণী বিভব এসি। তাহলে আমরা যদি লিখি কোণ এ নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা কি লিখবো? লম্ব হচ্ছে এখানে কি বিসি, ভূমি এবি। মানে আমার ত্রিভুজটা হচ্ছে আমি শুয়ে আছে কিছু কল্পনা করলে কিন্তু আমি বলতে পারি কি এটা লম্ব। ঠিক আছে, মানে যে কোণটা আমি ধরবো সেই কোণে বিপরীত হলে কি লম্ব। তাহলে অতিভুজ এখানে এসি। আচ্ছা, তাহলে এবার যদি আমি এটাকে কোণ সি ধরি, তাহলে আমি সাইন এ, সাইন এ, তাহলে আমি সাইন এ যদি লিখি, সাইন আমরা একটু কি শিখছি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? সাইনের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি। তাহলে লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই এসি। এটা কার ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে। এখন যদি মান দিয়ে দিই, ধরো আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। তাহলে এটা 8, এটা 6 ধরলে এটা কত আসবে? অবশ্যই 10 আসবে, কারণ লম্ব আর ভূমির বর্গের সমষ্টি কি অতিভুজের বর্গের সমান। তাহলে মান দিয়ে লিখি কি? সাইনের ক্ষেত্রে আমরা কি লিখবো? লম্ব হচ্ছে বিসি মানে 8/6, তাহলে কাটাকাটি করলে আসবে 4/3। ঠিক সেম ভাবে আমি সাইন সি যদি করি, সাইন্সের ক্ষেত্রে লম্ব হবে কত? এবি, ভূমি হচ্ছে বিসি। সাইন সি দিয়ে করি মানে সি কোণ দিয়ে করলে লম্ব তখন কি হবে? এবি লম্ব বাই অতিভুজ, অতিভুজ তো এসি। একটা ভুল করছি, সেটা হচ্ছে বিসি বাই এসি। এসি এখানে 10, আমি ভুলে 6 লিখছিলাম, 10। তাহলে আমার কাটাকাটি করলে আসবে হচ্ছে 4, আর এখানে আসবে হচ্ছে 5, 4/5। কারণ লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে কি? সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই এখানে লম্ব কত? এই ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি, বিসি বাই এসি। এসি এর মান হচ্ছে 10, আর আমি লম্বের মান ধরছিলাম 8। তাহলে 8/10, তাহলে হচ্ছে আমার 4/5। আর ঠিক সাইন্সের ক্ষেত্রে সি এর ক্ষেত্রে হিসাব করে লম্ব হচ্ছে কি এবি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি বাই এসি, এবি কত তখন? 6/10, তখন আসবে হচ্ছে 3/5। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝছো, মানে কোন আমি যেটা ধরবো সেটা সাপেক্ষে চেঞ্জ হবে। এই 4/5 আসছে একটা, এই কোন সাইন এ ধরলে, আর সাইন সি ধরলে হচ্ছে 3/5। ঠিক সেম ভাবে আমি যদি ট্যান সি ধরি, লম্ব বাই ভূমি, ট্যান সি ধরলে 6/8, তাহলে আসবে হচ্ছে 3/4। আর যদি আমি ট্যান এ ধরি, তাহলে লম্ব বাই ভূমি
মানে হচ্ছে 8/6 উল্টা হবে 8/6 মানে হচ্ছে 4/3। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার চলো আমরা ত্রিকোণমিতির মেইন তিনটে সূত্র নিয়ে আলোচনা করবো, যেগুলো বেশি বেশি ইউজ হয় তোমাদের পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে বেশি ইউজ হবে। তাহলে আমরা তিনটে সূত্র হচ্ছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস, এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা অনেক গুরুত্বপূর্ণ সূত্র এক নাম্বার। আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস কজেক স্কোয়ার থিটা ইকুয়াল 1, 2 নাম্বার। আরেকটা হচ্ছে সরি কজেক স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। আরেকটা হচ্ছে কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। একটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, আরেকটা হচ্ছে কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, 3 নাম্বার। এই তিনটা অনেক ইম্পর্টেন্ট সূত্র, এই তিনটা সূত্র আমার জানা থাকলে আমি কিন্তু একটা থেকে ইজিলি কনভার্ট করতে পারি। ঠিক সেম আমি যদি প্রথমটা দেখি, এক নাম্বার হতে এক নং সমীকরণে যদি আমি সমীকরণ দিলে অবশ্যই সমীকরণ এটা এক নং সমীকরণ, আমার যদি কেউ সাইন স্কোয়ার থিটা বলে তাহলে আমি কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, জাস্ট আমি কসকে ডান দিকে নিয়ে গেছি। কেউ যদি আমাকে বলে কজ স্কোয়ার থিটা কি লিখতে পারি আমি 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। এই দুটো সূত্র আমরা বেশি ইউজ হয়, মানে এই মূল সূত্র থেকে আসছে। ঠিক সেম ভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটাও আমরা লিখতে পারি। দেখিয়ে দিয়ে দাঁড়াও তোমাদেরকে। ধরো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই 2 নম্বর সূত্র। ঠিক সেম ভাবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সেক স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, এই সূত্র থেকে আসছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, অথবা আমাকে যদি টেন স্কোয়ার থিটা বলে তাহলে আমি কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, মানে এই মূল সূত্রটা থেকে হচ্ছে আমার এই দুটো সূত্র কি আসে। আমি মেইন সূত্র জানা থাকলে আমি কি অপর দুটোকে ইজিলি কনভার্ট করতে পারবো। আচ্ছা দেখো, আরেকটা আছে কি কজেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, 3 নাম্বার। তাহলে ঠিক সেম ভাবে লিখতে পারি কজেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা, অথবা আমি কি লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি কজেক স্কোয়ার থিটা মাইনাস 1, কজেক স্কোয়ার থিটা মাইনাস 1, মানে কটকে আমি ডান দিকে নিয়ে গেছি আর প্লাস 1 কে বাম দিকে আনলে মাইনাস হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এইগুলো সূত্রগুলো ইম্পর্টেন্ট। আমার মানে একটা সূত্র, এই তিনটে মেইন সূত্র জানা থাকলে আমি কি ইজিলি একটা থেকে একটা কি কনভার্ট করতে পারি। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। আসসালামু আলাইকুম।